দেখো জিদান, তুমি যদি সত্যিই মিহিকে ভালোবাসো তাহলে তাকে বিয়ে করতে পারো, আমাদের পরিবারের কোনো আপত্তি নেই, তবে একটা শর্ত আছে। ভালোবাসার মানুষকে বিয়ে করবে, এর জন্য শর্তের কথা শুনে জিদান সামনে বসা ছেলেটার দিকে তাকায়। ছেলেটা মিহির ভাই। তার মতো স্টাবলিশ ভালো একটা ছেলের কাছে মেয়ের দিতে কেউ শর্ত দিয়ে বসবে কখনো ভাবেনি সে। তাই গলা ঝেড়ে পরিষ্কার করে বলল, কি শর্ত শুনি? তোমার বোন জেহানাকে রক্তিম চৌধুরীর সাথে বিয়ে দিতে হবে। স্তব্ধ হয়ে যায় কথাটা শুনে জিদান। রক্তিমের মতো একটা মাফিয়ার সাথে আর যাই হোক নিজের ফুলের মতো বোনকে বিয়ে দিতে পারবে না সে। তাই কথাটা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠে সে। লাফ দিয়ে দাঁড়িয়ে ছেলেটার কলার চেপে ধরে হিংস্র গলায় বলল, বেরিয়ে যা আমার বাড়ি থেকে কুত্তার, তুই ভাবলি কি করে ওই হিংস্র পশুর সাথে আমার বোনের বিয়ে দিব? আমার বোনের যোগ্য ওই শালা। যোগ্য নাকি অযোগ্য সেটা তো সময় বলে দিবে শালাবাবু, এখন না হয় আগে বিয়েটা হয়ে যাক। পেছনে থেকে কথাটা বলতে বলতে এগিয়ে আসে একটা ছেলে, যার নাম শুনে শহরের মানুষ ভয় কেঁপে ওঠে। সেই ছেলেটাই রক্তিম চৌধুরী। এমন কোনো খারাপ কাজ নেই যা সে করেনি, এমনটাই শোনা যায় লোকমুখে। টাকা আর ক্ষমতার জোরেই তাকে কেউ কিছু বলার সাহস পায় না। নিজে যা ইচ্ছে তাই করে, কখনো কারো ইচ্ছে অনিচ্ছার কথা সে শোনে না। জিদান রক্তিমকে নিজের বাড়িতে দেখে অবাকের সপ্তম আসমানে পৌঁছে যায়। সে ভেবে পায় না রক্তিমের মতো একটা ছেলে তার নিষ্পাপ বোনকে কেন হঠাৎ বিয়ে করতে চায়। রক্তিম এসে জিদানের সামনে দাঁড়িয়ে তার কাঁধ হালকা ঝেড়ে আপসোসের সুরে বলল, যতবারও হেসে নাও, কারণ তোমার বোনকে বিয়ে দেওয়ার পর কেঁদেও কুল পাবে না যে। কথাটা বলতে বলতে পুরো বাড়ি কাঁপিয়ে হেসে উঠে রক্তিম। তাকে এভাবে হাসতে দেখে অন্তরাত্মা কেঁপে উঠে জিদানের। অজানা ভয় ঘিরে আছে তাকে। বাবা মা নামক যে ছায়াটা তাদের উপর থাকার কথা, সেই ছায়াটাও অনেক আগেই চলে গেছে। এখন বোনের একমাত্র ছায়া সে নিজেই। জিদান মনে মনে দুর্বল হয়ে পড়ে খানিকটা। রক্তিমের মতো মানুষকে দেখলে এমনটাই হওয়ার কথা। তার এখন একমাত্র কাজ তার বোনকে এমন নিষ্ঠুর কারো কাছ থেকে দূরে রাখা। তাই সে রক্তিমের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে প্রতিবাদ করে উঠে বলল, জেগে জেগে স্বপ্ন সবাই দেখে, তবে কতজনের স্বপ্ন পূরণ হতে দেখেছো তুমি? তেমনি তুমিও জেগে জেগে স্বপ্নই দেখে যাবে, কখনো তা পূরণ হবে না। অতিরিক্ত রাগে থরথর করে কাঁপছে জিদান। প্রয়োজনে সে নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করবে না, তারপরও নিজের বোনের জীবন নষ্ট হতে দিবে না। জিদানের কথাটা শুনে রক্তিম একটা সিগারেট নেয়, ঠোঁটের মাঝে লাইটার দিয়ে সিগারেটটা জ্বালাতে জ্বালাতে বলল, আমি মোটেও জেগে স্বপ্ন দেখি না, বরং তোমার বোন স্বপ্ন দেখে আমার বউ হওয়ার জন্য। নিজের বোনকে সামলাও। রক্তিমের কথাটা এক অংশও বিশ্বাস করেনি জিদান। সে নিজের বোনকে চিনে। তার বোন কখনোই এমন একটা গুন্ডাকে বিয়ে করতে চাইবে না নিজের ইচ্ছেও। তার সম্পূর্ণ বিশ্বাস আছে নিজের বোনের উপর। তাই রাগের মাথায় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। রাগে ফুঁসতে ফুঁসতে রক্তিমের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, জিহানা যদি তোমাকে বিয়ে করার কথা এসে আমাকে বলে, তাহলে আমি নিজের দ্বারে তোমার আর জিহানার বিয়ে দিব। আর যদি সে রাজি না হয়, তাহলে সারা জীবনের জন্য তুমি ওর জীবন থেকে দূরে চলে যাবে। জিদানের কথায় বাঁকা হেসে রক্তিম জবাব দেয়, ওকে সোহেল, তুমি বরং আমার আর তোমার ভাবির বিয়ের আয়োজন করতে থাকো। শেষ কথাটা নিজের পাশে দাঁড়িয়ে থাকা মিহির ভাইকে বলে রক্তিম। সে শিওর জিহানা এই বিয়েটা করতে রাজি হবে, এবং তা সম্পূর্ণ তার নিজের ইচ্ছেও। এখন শুধু একটা কাজই করতে হবে খুব। আর কাজটা তার জন্য খুব কঠিন কোনো ব্যাপারই না। তবে খুব দ্রুত করতে হবে কাজটা, কারণ জিহানাকে তার চাই। চাই মানে চাই চাই ভেবেই বাঁকা হাসে সে। তারপর উঠে দাঁড়িয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই হেলতে দুলতে চলে যায়। যাওয়ার আগে সোহেলের কানে কানে কিছু একটা বলে যায়। জিদান এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রক্তিমের কাণ্ড কারখানা দেখছিল। রক্তিমের মাথায় বড় সড় কোনো কাজ ঘুরছে, যা তাণ্ডব আকারে হয়তো তাদের পরিবারে পড়তে পারে। যা করার আগে থেকেই করতে হবে। রক্তিমের মতো এমন একটা সন্ত্রাসের কবলে কিছুতেই নিজের বোনকে পড়তে দিবে না সে ভেবে রেখেছে। সোহেল নামের ছেলেটা তখনও দাঁড়িয়ে।
জিদান তার দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও তুমি, তোমার বোনকে কখনো বিয়ে করব না আমি। সেসব আশা করে ঘুরে বাড়ি। বলতে বলতে সে নিজেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এখন তার কাজ বোনকে সেফলি বাড়িতে পৌঁছে নিয়ে আসা। 2টা ক্লাস করে বেরিয়ে পড়ে জিহানা সহ তার পুরো বন্ধুমহল। মূলত এই বন্ধুদের জ্বালাতেই সে ক্লাস করতে পারেনি ঠিক মতো। সোহার বেলপুরি খেতে ইচ্ছে করছে তাই সে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ছে। আর আসার সময় জিহানাকেও ধরে বেঁধে নিয়ে আসছে। এতে সে পুরাই বিরক্ত এদের উপর। রেগে সে সবাইকে বলল, এই তোদের এক্স্যাক্টলি সমস্যা কি বলতে পারিস? ক্লাস বাঙ্ক দিলি কেন? সোহা পেটে হাত রেখে বলল, দোস্ত পেটের ভেতর গুড় গুড় করতেছে, বেলপুরি খাবো। পাভেল ব্যঙ্গ করে বলল, বেলপুরি খাবো দোস্ত? মামা বাড়ির আবার নাকি? সারাদিন এত খাই খাই কেন করিস তুই? রিহা বলল, এই দেখ তোর খাই খাইয়ের জন্য আমাদের জিহুর ক্লাস মিস গেল। এটা কিন্তু ঠিক করিসনি একদম। ফাহাদ ঠাট্টার সুরে বলল, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক করিসনি, এখন তোর শাস্তি হলো তুই নিজে বেলপুরি খাবি সাথে আমাদেরও খাওয়াবি। সুহা কাঁদো কাঁদো স্বরে বলল, আমি কি তোদের আসতে বলছি নাকি? আমি তো জাস্ট খাওয়ার কথা মুখে এনেছিলাম, আর তাতেই তোদের ক্লাস মিস দিতে হবে। এখানে আমার দোষ কি? ওই শালা তুই মুখ বন্ধ রাখো। এখন চল ঝটপট আমাদের ট্রিট দিবি। চল চল চল। জিহানা সবার দিকে একবার একবার করে তাকাচ্ছে। এ কেমন শয়তান বন্ধু জুটলো তার কপালে, তাই ভেবে পায় না সে। এরা একজন দোষ করে সবাই সবার উপর চাপিয়ে দিতে খুব ভালো জানে। এমন ভাবে কথা বলবে কখনো মনেই হবে না যে এরা মিথ্যা অজুহাত দিচ্ছে। এদের নিয়ে সব সময় আতঙ্কে থাকতে হয় তাকে। কখন কার সামনে বাপাসে কি বলে দেয় আর নিজেরাই কেস খেয়ে যায় কে জানে। তার ভাই যদি জানে সে ক্লাস মিস দিয়ে বন্ধুদের সাথে ফুর্তি করছে তাহলে তার আস্ত রাখবে না সে। ফাহাদ জিহানাকে হালকা খোঁচা দিয়ে বলল, ভাবনা কুমারীর ভাবনা শেষ হলে আমাদের সাথে আসতে পারেন। আপনার রাজকুমার আপনার অপেক্ষায় পালকিতে বসে আছে। তার নাটকীয় ভঙ্গিতে বলার ধরনে সবাই হেসে ফেলে। জিহানা রেগে ধুম করে একটা বসিয়ে দেয় তার পিঠে। মুহূর্তেই আরেক দফা হাসির রোল পড়ে যায় তাদের মাঝে। একমাত্র ফাহাদই সেই ব্যক্তি যে জিহানার সব ধুমধাম মায়ের মুখ বুঝে সহ্য করে নেয়। তার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে তা ফেরত আসতো তার পিঠে। খেতে খেতে তাদের আরেক দফা আড্ডা হাসি তামাশা হয়ে যায়। দূর থেকে একজোড়া চোখ খুব নিখুঁত ভাবে তাদের একজনকে পর্যবেক্ষণ করছে তা তাদের সবারই অজানা। 10 মিনিটের মাথায় সেখানে উপস্থিত হয় জিদান। জিহানা তখনও ভাইকে লক্ষ্য করেনি। সবার প্রথমে লক্ষ্য করছে রিহা। সেই জিহানাকে ধাক্কা দিয়ে বলল, জিহু দেখ তোর হিটলার ভাই এখানে, এদিকেই এগিয়ে আসছে। রিহার কথায় চমকে উঠে জিহানা, সামনে তাকিয়ে দেখে সত্যি সত্যি তার ভাই আসছে এদিকে। ভাইকে এ সময় ভার্সিটির চত্বরে দেখে কিছুটা অবাক আর কিছুটা ভয় পেয়ে যায় সে। একটা ফাঁকা ঢুক গিলে ভাইয়ের দিকে এগিয়ে এসে বলল, তুমি এখানে ভাইয়া? কোনো সমস্যা হইছে? জিহানাকে শান্ত হাসি খুশি দেখে জিদানের দেহে প্রাণ ফিরে আসে যেন। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বোনকে বলল, কিছু হয়নি, বাইকে এসে বসো। আজকে জিদানের বিয়ে তার ভালোবাসার মানুষের সাথেই। 4 বছর রিলেশন করার পর অবশেষে ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে চলেছে সে। কিন্তু তারপরও তার মনে শান্তি নাই, আজ শুধু জিদানের বিয়ে নয়, তার সাথে তার বোন জিহানারও বিয়ে। বিয়েটা ঘরোয়া ভাবে হচ্ছে, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যাকে বলে। এখন রাত বাজে 11:30। বিকালে জিহানাকে নিয়ে বাড়ি আসার পর খুব সুন্দরভাবেই সে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খেতে বসে। প্রতিদিনকার মতো আজও দুই ভাইবোন বেশ আনন্দ সহকারে খাবার খেয়েছিল।
বাবা মা মরা মেয়েটাকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখে জিদান। কখনো এতটুকুও কষ্ট পেতে দেয়নি বোনকে। আজ সেই বোন যখন এসে বলল সে রক্তিমকে বিয়ে করতে চায়, তখন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিল জিদান। বোনের দিকে কয়েক পল তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, জিহু, তুমি হঠাৎ কেন রক্তিমকে বিয়ে করতে চাইছো? তুমি জানো সে কে? আমি জানি সে কে ভাইয়া। আর জানি কারণেই বলছি আমি তাকে বিয়ে করতে চাই। আমি পারবো না অমন একটা ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে, কখনো তোমার কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি। তবে এটা আমার দ্বারা পূরণ করা সম্ভব না। আমি যা চাই তোমার ভালোর জন্যই চাই। কথাটা মনে রেখো। কথাটা শুনে জিহানা উত্তেজিত হয়ে বলল, ভাইয়া, তুমি রক্তিমকে এখনো চিনো না, সে সত্যিই খুব ভালো ভাইয়া। তুমি তার খোলসটা দেখে তাকে জাজ করছো। সে একজন মাফিয়া, তার চাইতেও বড় কথা হলো সে আমাদের জীবনের খুব স্পেশাল একজন মানুষ ভাইয়া। কেমন স্পেশাল? তাকে তো আমি ভালো করে চিনিও না। তোমার মনে আছে ভাইয়া, বাবা মায়ের যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই দিন গাড়িতে আরো দুজন মানুষ ছিল। কুষাণ ভাইয়ার বাবা আর মা, সেদিন কিন্তু আম্বু আব্বুর সাথে তারা দুজনও মারা গেছিল। এসব আমি জানি জিহা। আন্টি আঙ্কেল মারা যাওয়ার পর আর কখনো কুষাণ ভাইকে দেখেছিলে? জিহানার কথায় চিন্তায় পড়ে যায় জিদান। ওর যখন 13 বছর তখনই তার বাবা মা মারা গেছিল। তার বাবার বন্ধু নিজাম চৌধুরী ও তার স্ত্রীও তাদের সাথে একই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। নিজাম চৌধুরীর একমাত্র ছেলে ছিল কুষাণ। দুজনে সমবয়সী বিধেও তাদের সম্পর্কও ছিল অটুট। কিন্তু তারা দুজন মারা যাওয়ার পর আর কখনো কুষাণকে খুঁজে পাওয়া যায়নি। তখন অনেক ছোট ছিল, কারণে এসব নিয়ে আর ভাবা হয়নি। তার দাদুর বাড়িতেই ছিল 24 বছর পর্যন্ত। তারপর আস্তে আস্তে নিজের বাবার ব্যবসায় হাত দেয়। তার আগ পর্যন্ত দাদুই সামলাতো সবকিছু। সেসব ভেবেই জিদান মাথা নেড়ে বলল, না তো, কিন্তু তুমি হঠাৎ কুষাণের কথা বলছো কেন জিহা? কারণ আজকের রক্তিম চৌধুরী হলো কুষাণ ভাই। বিস্ময়ে হতবাক হয়ে যায় জিদান, এমন কিছু শুনবে আশাও করেনি সে। ভাইকে অবাক হতে দেখে মুচকি হাসে জিহানা। ভাইয়ের সামনে দাঁড়িয়ে করুণ সুরে বলল, প্লিজ ভাইয়া, আমি তাকে বিয়ে করতে চাই। আর রক্তিম বলছে আজকের মাঝেই সে আমাকে বিয়ে করতে চায়। তাই তুমি প্লিজ দ্বিমত প্রকাশ করিও না প্লিজ। বোনের মুখের দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে জিদান, কি করবে বুঝে উঠতে পারছে না। অন্যদিকে রক্তিমকেও চ্যালেঞ্জ করছে তার বোন রাজি হলেই বিয়েটা সে নিজে দিবে। আবার এতদিন পরে রক্তিম কেন ফিরে এসেছে সেটাও বুঝতে পারছে না জিদান। অনেক ধরনের দ্বিধায় ভুগছে সে। তাই বোনের দিকে তাকিয়ে বলল, আমাকে একটু সময় দাও জিহা, আমি সঠিকভাবে কোনো ডিসিশন নিতে পারছি না। তার উদ্দেশ্য যদি সত্যিই সৎ হয় তাহলে আমি তোমাকে তার সাথেই বিয়ে দেব। জিদানের কথায় একগাল হাসে জিহানা। অতঃপর তার সামনে থেকে জিদান যেতেই সে মোবাইল বের করে ফোন করে তার সবচাইতে কাছের লোক, তার ছোট চাচুকে। চাচু ভাইয়া 90% রাজি হয়ে গেছে। বাকিটাও হয়ে যাবে যখন শুনবে সে সত্যিই কুষাণ চৌধুরী। ভাইয়ের ভালোবাসা পেয়ে আবার নিজের উদ্দেশ্য ভুলে যেও না জিহানা। তোমার একমাত্র কাজ রক্তিম চৌধুরী সেজে ঘুরে বেড়ানো কুষাণ চৌধুরীকে নিঃশেষ করা। মেরে ফেলবো নাকি চাচু? বিয়ে করে কি হবে শুধু শুধু? কাজ তো এমনিও আদায় করা যাবে। তোমার কি মনে হয় রক্তিম চৌধুরীর সম্পদ এত সহজে দখল করতে পারবে মামুনি? এই ছেলেকে যতটা সহজ ভাবছো সে ততটা সরল নয়। তাই বলছি চুপচাপ বিয়ে করে নাও, যা হওয়ার বিয়ের পরেই হবে। চাচুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন কাটে জিহানা। আপাতত তার কাজ শেষ, বাকিটা চাচু আর তার ভাই করবে। ভাইকে প্রচুর ভালোবাসে জিহানা। তাই তার থেকে লুকিয়েই সব অবৈধ কাজ করে সে। যে রক্তিম চৌধুরী মাফিয়া নামে পরিচিত, সে মূলত এসব অবৈধ কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজ এ পর্যায়ে এসেছে। আর যে জিহানা একজন সহজ সরল, সে যে সবার সাথে মিলেমিশে চলে, সে নিজেও আন্ডারওয়ার্ল্ডের লোক।
সে এমন একটা মানুষ যে জানে সে অন্যায় করছে, তার ভাইকে ঠকাচ্ছে, কিন্তু তারপরও সে অপরাধ করছে। আর তাকে হাত ধরে এই অবৈধ কাজে জড়িয়েছে তার চাচ্চু, যে সবাইকে বলে বেড়াচ্ছে সে আমেরিকায় নিজের পরিবার নিয়ে সুখে আছে, মূলত সে তার বড় ভাইয়ের মেয়েকে আড়াল থেকে এসব কাজে জড়িত করছে। এর পেছনে তার কোনো স্বার্থ নেই, সে এসব করে মজা পাচ্ছে। খুবই সংক্ষিপ্তভাবে দুই জোড়া কপতি একে অপরের মাঝে আবদ্ধ হয় পবিত্র বন্ধনে। এক জোড়া ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে খুশিতে আপ্লুত হচ্ছে, আর আরেক জোড়া প্রতিশোধের নেশায় মত্ত হয়ে ঠিক আর ভুল কি তাই ভুলতে বসেছে। রক্তিম বিয়ে করে কারো অপেক্ষা না করেই জিহানাকে নিয়ে বের হতে যায়। জিদান তখন এসে বোনের হাত টেনে আটকে ধরে বলল, এভাবে চলে যাচ্ছিস কেন তুই? আজকে জিহানা সহ তোরা এই বাড়িতেই থেকে যা কুষাণ। সরি ব্রো, সম্ভব হচ্ছে না, চলো জিহানা। ভাইয়া তুমি চিন্তা করো না, আমি খুব দ্রুত তোমার কাছে ফিরে আসব। তুমি ভাবিকে নিয়ে বরং এনজয় করো। জিহানার কথায় বাঁকা হাসে রক্তিম। নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল, যাওয়া যাক। জিদান মাথা নেড়ে হ্যাঁ বললে রক্তিম বাহিরের দিকে হাঁটা ধরে। তোমার উদ্দেশ্য কি সত্যি করো বলো রক্তিম, বিয়ে করেছো কেন আমাকে? রক্তিম জানে জিহানা তাকে এই প্রশ্নটা করবে, তবে এত দ্রুত করবে তা ভাবেনি। তাই সে জিহানার কথায় পাত্তা না দিয়ে একমনে ড্রাইভ করতে থাকি। রক্তিমকে এত ভাব নিয়ে বসে থাকতে দেখে রেগে যায় জিহানা। নিজের রাগকে কন্ট্রোল করে চুপচাপ বসে থাকে সে। রক্তিম কি করছে আপাতত সে তাই দেখতে চাইছে। আরে বাহ, তুমি দেখছি বিয়ে করে বাসর ঘরও সাজিয়ে ফেললে। তো তোমার সাথে বাসর কে করবে জান? রুমে ঢুকেই জিহানা কথাটা বলে। পুরো রুমটা বিভিন্ন ফুল দিয়ে সাজানো, তাই সে রক্তিমকে কথাটা বলছে। রক্তিম তার দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল, তোমার সাথে বাসর করার একেবারেই ইচ্ছে নেই আমার। দেখা যাবে তোমাকে স্পর্শ করতে গেলে শুট করে দিবে। আমি বাবা এসবকে আবার খুব ভয় পাই। ভ্রুকুচকে রক্তিমের দিকে তাকিয়ে আছে জিহানা। ছেলেটার মনে কি চলছে সে বুঝতেই পারছে না। যেদিনে 2-3টা খুন করে সে এসবকে ভয় পায় এটাও সঠিক নয়। আসলে সে কি করতে চাইছে? তোমার শরীরের প্রতিটা পশম আমার ছেনা আছে, তাই বলছি একদম ফাজলামি করতে আসবে না আমার সাথে। বউ কি ফাজলামি করার জিনিস নাকি? বউ তো আদর করার জিনিস। কাছে আসো তো একটু আদর করি। আমি তোমাকে খুব ভালোবাসি জিহানা। বিশ্বাস করো তুমি আমার অস্তিত্বে মিশে আছো। প্লিজ তুমি আর এসব কাজ করো না। আমি তোমার সব চাহিদা পূরণ করব, তুমি শুধু আমার হয়ে থাকো। ফ্রেশ হয়ে বাহিরে আসতেই রক্তিম জিহানার দুহাত আঁকড়ে ধরে আকুতির স্বরে কথাটা বলল। তাকে এতটা কোমল স্বরে কথা বলতে দেখে অবাক হয় জিহানা। এই মানুষরা যে এতটা কোমল স্বরে কথা বলতে পারে সেটা আজই প্রথম দেখল জিহানা। তার মনের কথাটা হয়তো কোনোভাবে আজ করতে পেরেছে রক্তিম। তাই সে বলল, যাকে ভালোবাসি আর যাই হোক তার সাথে রূঢ় ব্যবহার করতে পারি না। তুমি আমাকে কেমন ভাবো আমার জানা নেই, তবে আমি প্রকৃতপক্ষে যেমন তেমন যদি অতি আপন মানুষটার সামনে থাকি তাহলে তো আর আমি সুখী হব না, তাই না? আপনার এই ভালো মানুষের মুখোশটা অন্তত আমার সামনে পড়বেন না প্লিজ। তুমি বুঝতে চাইছো না জিহানা আমি তোমাকে ঠিক কতটা চাই। শুধুমাত্র তোমাকে পাওয়ার আশায় আমি সুদূর কানাডা থেকে এখানে এসেছি। কিন্তু যতদিনে এসেছি ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তুমি অনৈতিক সব কাজে ততদিনে খুব বাজে ভাবে ফেঁসে গেছো। আমি আপনাকে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না তুমি আমাকে? অবিশ্বাসের মতো কি এমন কাজ করেছি আমি? তুমি কি অস্বীকার করতে পারবে যে তোমার এসব কাজ সম্পর্কে জানলে জিদান ঠিক কতটা কষ্ট পাবে? যেই ভাইটা তোমাকে এত কষ্ট করে বড় করলো, তোমাকে হাতে ধরে খাইয়ে দিল, সেই ভাইয়ের সাথে করতে পারবে বেইমানি? আমি আমার ভাইয়ের সাথে কখনো বেইমানি করিনি। চিৎকার করে বলে উঠল জিহানা। সে কি সত্যিই তার ভাইকে ঠকাচ্ছে?
ভাইয়ের থেকে নিজের এসব অনৈতিক কাজ লুকিয়ে কি কোনো অপরাধ করছে সে? ভেতর থেকে বিবেক নামক জিনিসটা বলে উঠল, হ্যাঁ জিহানা, তুই তোর ভাইয়ের সাথে বেইমানি করেছিস। কিভাবে তোর এই মুখ দেখাবি তোর ভাইকে? এতটুকুও কি লজ্জা বা অপরাধ বোধ বলতে কোনো কিছু তোর মাঝে প্রভাব ফেলবে না? ঘৃণা আর ধিক্কারে আটকে উঠে জিহানা। দুহাতে মুখ ডেকে বসে পড়ে ডুকরে কেঁদে ওঠে। তার অবস্থা দেখে রক্তিমের খারাপ লাগে। যতই হোক ভালোবাসার মানুষ বলে কথা। সে জিহানার পাশে বসে পড়ে বলল, তোমার জীবনের এখনো অর্ধেক সময় রয়ে গেছে জিহা। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও প্লিজ। আমি যে তার পথ চেয়ে বসে আছি। তোমার কি ইচ্ছে করে না একটু ভালোবাসা পেতে? ভালোবাসার মানুষের সাথে একটু ভালোভাবে সময় কাটাতে ইচ্ছে করে না? তোমার কি একটা ভালো সুস্থ জীবন পেতে ইচ্ছে করে না? চোখে জল বিসর্জন দিতে দিতে জিহানা বলল, আমি চাইলেও এখান থেকে বের হতে পারবো না। আমাকে বলে লাভ নাই। আপনি এখন আমার সামনে থেকে যেতে পারেন। জিহানা চলে যাওয়ার কথা শুনে উঠে দাঁড়ায় না রক্তিম। সে যেন আজ ফোন করেছে, আজ প্রেয়সীকে বুঝিয়ে ছাড়বে। তাই নাচরবান্দার মতো বলল, আমি তোমার উপর কোনো বিপদের ছায়া পড়তে দিব না। তোমার জামাইয়ের ক্ষমতা সম্পর্কে নিশ্চয় ধারণা আছে তোমার। আমি তোমাকে সব বিপদ থেকে আড়াল করব। তুমি, আমি, জিদান আর মিহি আমরা অনেক দূরে চলে যাব। জিদান কখনো এসব সম্পর্কে কিছুই জানবে না। কথা দিচ্ছি তোমায়। কিছুটা খুশিতে চোখ ঝলমল করে উঠে জিহানার। রক্তিমের দিকে তাকাতেই সে চোখ দিয়ে ইশারা করে জানায় সত্যিই বলছে সে। পরিশিষ্ট। বর্তমানে ইতালিতে অবস্থান করছে দুই জোড়া। তাদের ভাগ্যটাই হয়তো অন্যরকম। জিহানা আর রক্তিম 2 বছর খুব ভালো করেই সংসার করে। কিন্তু কথায় আছে না, সবার কপালে সুখ সহে না। ঠিক তেমনই ঘটেছে রক্তিমের সাথে। বিয়ের 2 বছর পর জিহানাকে হঠাৎ সারপ্রাইজ দিতে গিয়ে নিজে অ্যাক্সিডেন্ট করে বসে। অ্যাক্সিডেন্টের সাথে তার এক পা অকেজো হয়ে যায়। বর্তমানে সে পঙ্গু বানিয়ে আছে। তার এমন অবস্থাতেও জিহানার তার প্রতি ভালোবাসা এক চুলও কমেনি। তাদের বিয়ের এখন 2.5 বছর চলছে। জিহানা 7 মাসের অন্তঃসত্ত্বা। জিদানের ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়ে গত সপ্তাহে। তারা বেশ সুখে আছে। ভালোবাসার সংস্পর্শে আসলে যে কেউ বদলাতে বাধ্য। তেমনি হঠাৎ বদলে গেছে জিহানা। তার বদলে যাওয়া রূপ দেখে তার চাচ্চুও নিজেকে গুটিয়ে নিয়েছে। তাদের সাথে আর দেখা দেয় না। জিদান এখনো জিহানার ওইসব কাজ সম্পর্কে কিছুই জানে না। সুন্দরভাবে জীবন চালাতে হলে ছোটখাটো মিথ্যাতেও পাপ হয় না। ভালোবাসারা ভালো থাকুক। সমাপ্ত।